জান ইতস্তত ভঙ্গিতে এগিয়ে মোহনার পিছনে গিয়ে দাঁড়ালো। মোহনার নাকে ঠেকলো চিরচেনা প্রিয় সেই সুবাস, মিন্ট ফ্লেভারের পারফিউমের সুবাস। মোহনা তড়িৎ চোখ তুলে তাকালো, তাকাতেই হতবিহ্বল হয়ে পড়ল। জায়ান ভাই এতদিন পর এলো তবে? মোহনা কিছু বলল না, চুপচাপ চেয়ে রইল আয়নায় ভাষা তাদের প্রতিবিম্বের দিকে। তার মিশ্র অনুভূতি হচ্ছে, মন কেমন করা অনুভূতি। এর কারণ কি? তবে কি জায়ানের অবহেলা তার মনে অভিমানের পাহাড় গড়েছে? জায়ান তার কম্পয়মান হাতটা এগিয়ে মোহনার খোপায় রাখল। মোহনার বা হাতটা তখনও মোহনার মাথায়। জায়ান আরেক হাত দিয়ে তা মোহনার হাত স্পর্শ করল। মোহনাও যেন কিঞ্চিত কেঁপে উঠল, দ্রুত হাত নামিয়ে নিল। জায়ান দু হাতের সাহায্যে গাজরাটা সযত্নে পরিয়ে দিতে লাগলো, আর মোহনা এক দৃষ্টিতে আয়নায় তাকিয়ে রইল। হয়ে গেছে, ঠিক আছে কিনা দেখ। জায়ানের ডাকে মোহনার ধ্যান ভাঙল। সে হাত উঁচিয়ে দেখল গাজরটা ঠিকভাবে পরিয়েছে কিনা। না, ঠিকই আছে। সে পিছু ফিরে জায়ানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ধন্যবাদ, কিন্তু আপনি এখানে যে? জায়ান একটু পেছনে গিয়ে বলল, ডাকতে এসেছি। সবাই চলে গেছে, শুধু আমরা দুজন আছি। শুধু তারা দুজন বলতে বাকিরা কয়? সবই কি তাদের রেখে চলে গেছে নাকি? নিজের কৌতূহল মেটাতে জায়ানকে প্রশ্ন করল মোহনা। আমরা দুজন বলতে বাড়ির বাকিরা কোথায়? চলে গেছে সবাই, শুধু আমাদের যাওয়া বাকি। মোহনা বোকা চোখে তাকিয়ে বলল, এখন কি হবে তাহলে? জায়ান হাসলো, এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কিছু হওয়ার কথা ছিল নাকি? মোহনা থতমত খেয়ে গেল। জায়ান ভাই কিনা তার সাথে ফাজলামি করছে। মোহনা এমন হতবিহ্বল দৃষ্টি দেখে জায়ান আবারও হাসলো। খাটে বসতে বসতে বলল, কিছু না পিচি, আমরা দুজন একসাথে যাব আর কি। মোহনা ভাবলো এখন তার জায়ান ভাইয়ের সাথে একসাথে যেতে হবে, তাও আবার একা। তার আবারও কেমন জানি লাগছে। সেই মন কেমন করা মিশ্র অনুভূতি। মোহনাকে অন্যমনস্ক দেখে জায়ান উঠে দাঁড়ালো, পাশ ফিরে তাকে হালকা কেশে বলল, ওড়নাটা একটু ঠিক করে নে। মোহনা অন্যমনস্ক হয়ে উত্তর দিল, জি। জায়ান এবার বিব্রত বোধ করলো। তার বলতে ইতস্তত লাগছে, নিশ্চিত মেয়েটা লজ্জা পাবে। তবু কিছু করেনি, না বলেই নয়, এছাড়া তাকেই বলতে হবে, যেহেতু আর কেউ নেই। আবারও হালকা কেশে বলল, ওড়নাটা কোমরের সাইড থেকে সরে গেছে, পিন লাগিয়ে ঠিক করে নে। এটা শুনে মোহনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। পরক্ষণে লজ্জা পেল, পিছন ঘুরে আয়নার দিকে তাকালো, দেখলো কোমরের কাছে ওড়না সরে গেছে। সে দাঁত দিয়ে চিপ কাটলো, লজ্জায় মিয়ে গেল। জান যা ভেবেছে তাই হয়েছে। আসলে এই মেয়েটা লজ্জা পাচ্ছে। গালগুলো গোলাপি লাগছে, এতে আরো সুন্দর লাগছে দেখতে। তুই ঠিক করে আয়, আমি নিচে আছি। বলে জ্যান বেরিয়ে গেল। মূলত মোহনার লজ্জা কাটাতে এই পদক্ষেপ। জ্যান যেতে মোহনা চোখ তুলে আবারও আয়নায় তাকালো। ইস, কি লজ্জাটাই না সে পেল আজকে। তারপর নিজের মাথায় নিজে চাপড় মেরে নিজেকে নিজে বকতে বকতে ওড়নাটা পিন দিয়ে আটকে ঠিক করে নিল। আবারও এক পলক নিজেকে আয়নায় দেখে ফোনটা পার্স হতে নিয়ে দরজা ভিড়িয়ে নিচে চলে গেল। মোহনা নিচে নামতে জায়ান তার দিকে এক পলক তাকালো। পরক্ষণে দৃষ্টি সরিয়ে মোহনা তার পিছু যেতে ইশারা করল। মোহনাও আপত্তিহীনভাবে জায়ানের কথা মতো এগিয়ে গেল। সদর দরজায় তালা দিয়ে জায়ান গেটের কাছাকাছি এগোতে থাকে। মোহনা এতক্ষণ জায়ানের পিছু পিছু আসছিল, কিন্তু কোথাও গাড়ি না দেখে সে থমকে গেল। তার কিসে যাবে এখন? সে দাঁড়িয়ে রইল ওইভাবে আর এদিক ওদিক তাকাতে লাগলো। জায়ান মোহনাকে তার পিছনে আসতে না দেখে পিছু ফিরে তাকালো। এক জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক উকি ঝুঁকি দিতেই দেখে ওখান থেকে চেঁচিয়ে পড়ল, এই চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আয়, দেরি হচ্ছে তো। মোহনা লেহেঙ্গাটা দু হাতে উঁচু করে এগিয়ে গেল। জায়ানের সামনে দাঁড়িয়ে আবারও এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, আমরা কিভাবে যাব? জায়ান ভাবলেশীন ভাবে বলল, উরে। মোহনা উকি ঝুঁকি বাদ দিয়ে তড়িৎ বেগে জায়ানের দিকে তাকালো, চোখ দুটো গোল গোল করে বলল, হ্যাঁ কিছু না। গাড়ি দেখছি না তো, তাই বললাম। জায়ান বুকে হাত দুটো গুজে আবারও ভাবলেশীন ভাবে বলল, গাড়ি নেই। তাহলে কিসে যাব? সেটা দেখতেই তো আসতে বললাম পিছু পিছু, কিন্তু তুই তো চোরের প্রক্সি দেয়া শুরু করলি। চোরের প্রক্সি? সেটা আবার কি? এমন কথা কোশ্চিন কালও শুনেছি বলে মনে হয় না মোহনার। জানা জরুরি এর উত্তর। চোরের প্রক্সি মানে?
এই যে উকি ঝুঁকি মারছিস, এটা তো চোরেরই কাজ। তুই এখন তার পরিবর্তে কাজটা করে দিচ্ছিস। মোহনা জায়ানের কথার অর্থ বুঝতে পেরে খানিকটা তেড়েমেড়ে চিল্লিয়ে বলে উঠল। এই জায়ান ভাইয়া, আপনি আমাকে চোর বললেন? জায়ান দাঁড়ালো না, এমনিতে দেরি হচ্ছে, তার উপর কথাই কথা বাড়ে। তখন মোহনা ঝগড়া মুটে চলে যাবে, তাই এগোতে এগোতে বলল। দেরি হচ্ছে আমাদের। মোহনা গাল ফুলালো, আবারও লেহেঙ্গাটা দু হাতে ধরে মাথা নিচু করে এগুতে লাগলো জায়ানের পেছনে। কিছু দূর যেতেই মাথায় টোকা খেলো। সামনে তাকিয়ে দেখে জায়ানের পিঠের সাথে ধাক্কা লেগেছে। সে নিচু হয়ে হাঁটছিল বিধায় খেয়াল করেনি কখন জায়ান থেমে গিয়েছে। মাথার সাইডে আলতো হাত বুলিয়ে মোহনা বলল। উফ, ব্যথা পেলাম তো। মোহনা ব্যথা লাগলো শুনে জায়ান ব্যতিব্যস্ত হয়ে পেছনে ফিরে মোহনার কপাল দেখতে লাগলো। মোহনার হাত সরিয়ে নিজের হাত রাখলো কপালে, তারপর মিয়ে যাওয়া হাসকি কণ্ঠে বলল। বেশি লেগেছে? আম সরি। জায়ানের এমন ভয়েস শুনে মোহনা যেন জমে গেল। পৃষ্ঠ দেশে যেন ঠান্ডার স্রোত নেমে গেল। সে চোখ তুলে তাকালো, দেখলো জায়ান অপরাধী চোখে তার দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও দৃষ্টি রাখলো জায়ানের চোখে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। আবারও সেই মন কেমন করা মিশ্র অনুভূতি হানা দিল। নিজেকে সামলাতে কপাল হতে জায়ানের হাত সরিয়ে একদম পেছনে সরে দাঁড়ালো। খুব ক্ষীণ কণ্ঠে বলল। না, ঠিক আছে আমি, ইটস ওকে, সরি বলতে হবে না। জায়ানের ঘোর কাটলো। সে আবারও ডুবেছিল মোহনার চোখে, মোহনার মায়ে, যে মায়া থেকে তার নিস্তার নেই। মোহনা আবারও বলল। কিন্তু থেমে গেলেন কেন হঠাৎ? সামনে তাকিয়ে দেখ। মোহনা জায়ানের কথা মতো সামনে তাকালো, দেখলো গেটের পাশে বাইক দাঁড় করানো, ফাইলসের বাইক, যেটা সে মাঝে মাঝে ডিউটিতে গেলে নিয়ে যায়। আজ কি তার এটাতে যাবে? কিন্তু সে তো চালাতে পারে না, তাহলে কে চালাবে? জায়ান ভাই, সে কি চালাতে পারে? তার ভাবনা মাঝে কানে ভাসলো জায়ানের কণ্ঠ। উঠে বস তাড়াতাড়ি। আমরা এটাতে করে যাব? জায়ান বাইকে উঠে বসতে বসতে বলল। হু, এনি প্রবলেম? না, কিন্তু আপনি চালাতে পারেন? জায়ান এক পা নিচে রেখে চোখে সানগ্লাস পরতে পরতে বলল। চালাতে না পারলে নিশ্চয়ই তোকে বসতে বলতাম না, তাই না? মোহনা তবদা মেরে গেল জায়ানের এমন উত্তরে, আমতা আমতা করে বলল। না মানে আগে চালাতে দেখিনি তো তাই। এমন অনেক কিছুই আছে যা তুই দেখিসনি বা জানিস না। বুঝলাম না। জায়ান দীর্ঘশ্বাস ফেলে পড়ল। বসে পড় আগে, তারপর তোকে দেখাই চালাতে পারি কিনা। মোহনা ঢোক গিলে জায়ানের থেকে কিছুটা সরে বাইকের পেছনে ধরে আলগার উপর বসলো। জায়ান তা দেখে ফিচেল হাসলো। বাইক স্টার্ট দিতে দিতে বলল। বাইক থেকে টুক করে রাস্তায় পড়ে গেলে কিন্তু আমার দোষ নেই। জায়ানের কথার ইঙ্গিত বুঝতে পেরে মোহনা আরেকটু সামনে এগিয়ে বসলো, জায়ানকে ধরে বসলো না। জায়ান তা দেখে মুখে কিছু বলল না, কিন্তু কাজে বলল। খুব স্পিডে বাইক স্টার্ট করে কিছুটা সামনে গিয়ে জোরে ব্রেক কষলো। আর এতে মোহনা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে জায়ানের পিঠের উপর এসে পড়ল। সে ভয়ে চোখ মুখ খিচিয়ে দুই হাত দিয়ে জায়ানকে পেছন থেকে চাপটে ধরল। মোহনার সারা শরীর যেন কম্পিত হলো, যেন যেন সেই কম্পন অনুভব করলো। দুজনের ভেতরই যেন অজানা শিহরণ বয়ে গেল। জায়ান খুব আস্তে কোমল স্বরে শুধালো। ঠিক আছিস? জায়ানের কণ্ঠ শুনে মোহনার কাঁপাকাঁপি একটু যেন কমলো। নিজেকে ধাতস্থ করার পর নজরে আসলো সে জায়ানকে জাপটে ধরে বসে আছে। তড়িৎ গতিতে ছেড়ে আবার খানিকটা সরে বসলো। এখন বেশ লজ্জা পাচ্ছে সে। জায়ান বাইকের মিররে তাকালো, দেখলো মোহনার গোলগাল মুখটা দেখা যাচ্ছে। যদিও মুখে খুব একটা মেকআপ করেনি মোহনা, যতটা না করলেই নয় ততটাই করেছে। তবু তার গালগুলো জায়ানের নিকট ঈষৎ গোলাপি ঠেকছে। লজ্জা পাচ্ছে কি সে? হ্যাঁ, পাচ্ছি তো। জায়ান মুচকি হাসলো। মোহনার ওই লজ্জা মিশ্রিত চেহারা অবলোকন করতে করতেই বলল। লজ্জা না পেয়ে আমাকে ধরে বস। এভাবে বলাই মোহনা আরো বেশি লজ্জা পেল। জায়ান ভাই কিভাবে বুঝলো সে লজ্জা পাচ্ছে? আর বুঝলোই যখন, এভাবে সরাসরি বলারই বা কি আছে? মোহনা আলতো করে ডান হাতটা রাখলো জায়ানের কাঁধে। জায়ান পিছু ফিরে মোহনার অন্য হাতটা স্পর্শ করলো। এতে মোহনা গুটিয়ে গেল। তারপর জায়ান হাতটা তার বুকের কাছে এনে রাখলো। তারপর আবারও বাইক স্টার্ট দিতে দিতে বলল। এভাবে ধরতে হয়। না কিছু বললো আর না হাতটা সরলো।
ওভাবেই জায়ানকে ধরে বসে রইল। তাদের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো। কিছুটা পথ যাওয়ার পর মোহনা কিছুটা স্বাভাবিক হলো। এদিক ওদিক তাকিয়ে রাতের শহর উপভোগ করতে শুরু করলো। হালকা বাতাস বইছে, তাই মোহনার আরো বেশি ভালো লাগছে। প্রায় মিনিট 10 এভাবেই চলো। অন্যদিকে জায়ান কিছুক্ষণ পর পর মিররে মোহনার মুখশ্রী দেখতে লাগলো। তার মুগ্ধতায় ঘেরা চোখ দুটো দেখতে জায়ানের বেশ ভালো লাগছে। কিন্তু আর কতক্ষণ এভাবে নীরব থাকবে? মোহনা কিছু বলছে না কেন? মোহনার নীরবতা ভাঙতেই বলল, কিরে, মিউট হয়ে গেলি নাকি? মোহনা আমতা আমতা করে বলল, এ মানে না তো। তাহলে কথা বলছিস না কেন? এই তো বলছি। বলতে থাক। মিউট মোহনা কিন্তু কিউট না। জায়ানের কথাগুলো মোহনার কাছে অদ্ভুত লাগছে। এক এক সময় যেন এক এক রকম। যখন বিদেশ থেকে সবে ফিরেছিল তখন একরকম ছিল, তার সাথে আচরণ স্বাভাবিকই ছিল। মাঝখানে কেমন জানি হয়ে গিয়েছিল, যেন তার কাছ থেকে নিজেকে আড়াল করেছিল। আর এখন এখন তো সম্পূর্ণই অন্য এক জায়ান ভাই। কথার ধরনও যেন পাল্টে গেছে। জায়ান ভাইয়ের এই পরিবর্তিত রূপ মোহনার নিকট কেমন জানি লাগছে, তাই কথা চলে বলেই ফেলো। ভাই একটা কথা বলি। বল। 3 মাস আগের আপনি আর 3 মাস পরের আপনির সাথে বেশ তফাৎ। তফাৎ? হ্যাঁ, তফাৎ। বেশ পরিবর্তন হয়েছেন আপনি। তাই বুঝি? হ্যাঁ তো। যেমন? এই যে আগে আপনি এইভাবে কখনো কথা বলতেন না। কারো কথা জানি না, কিন্তু আমার সাথে তো নয়। জায়ান বাইকের স্পিড কমালো। তার ধীর সুস্থে বলল, এইভাবে কিভাবে? একটু আগে যেভাবে বলেছেন। একটু আগে কিভাবে বলেছি? মোহনা খানিক উত্তেজিত হয়ে বলল। আরে ভাইয়া, আপনি সিরিয়াসলি নিচ্ছেন না কিন্তু ব্যাপারটা। জায়ান ঠোঁট টিপে হাসলো। একই সুরে বলল, নিচ্ছি তো। সত্যি নিচ্ছেন? কিন্তু ব্যাপারটা সিরিয়াস বুঝি। জায়ানের কথা শুনে মোহনা প্রায় চেঁচিয়ে উঠল। আরে ভাইয়া, ফাজলামি করছেন কেন? আপনি ইচ্ছা করে করছেন, তাই না? হ্যাঁ, জায়ান ইচ্ছে করেই করেছে। মেয়েটাকে এভাবে জ্বালাতন করতে ভালো লাগছে তার। মেয়েটা কি অল্পতেই উত্তেজিত হয়ে যায়? তাই রাগাতে আরো বেশি ভালো লাগে জায়ানের। কিন্তু আর বেশি নয়, বেশি হয়ে যাচ্ছে এবার। তাই পরিস্থিতি অনুকূলে আনতে বলল। আসলে মাঝখানে কিছু বিষয় নিয়ে খুব দ্বিধায় ছিলাম, কিছুটা ডিপ্রেসড ছিলাম, তাই নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলাম সবার থেকে। মোহনা উদাস কণ্ঠে বলল। সবার থেকে নাকি আমার থেকে? মোহনার এমন প্রশ্ন শুনে জায়ান মিররে তাকালো। আবার মোহনার চোখের দিকে তাকালো। মোহনার এই উদাস চোখ দুটো দেখে তার হৃদয়ে যেন রক্তক্ষরণ হলো। সে মোহনার প্রশ্নটা মনে মনে আওড়ালো। মোহনার ভাষ্যমতে জায়ান সবার থেকে নয়, বরং তার থেকে আড়ালে থেকেছে। তাহলে কি মোহনা বুঝে গিয়েছিল যে জায়ান তার থেকে আড়াল হয়ে থেকেছে? তার আড়াল হয়ে থাকা কি মোহনার উপর কোনো প্রভাব ফেলেছে? নিশ্চয়ই ফেলেছে, নয়তো সে এভাবে কখনোই বলতো না। আর না, তার চোখ দুটো এমন উদাস দেখাতো। তাহলে মোহনাও কি তার মতো কিছু ফিল করছে? কিন্তু এটা সঠিক সময় নয়। সামনে মোহনার এইচএসসি ফাইনাল এক্সাম। এখন তার সঙ্গে জড়িয়ে গেলে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। তাই অনুভূতি প্রকাশের সঠিক সময় এখনো হয়নি। জায়ান মোহনার প্রশ্নের প্রেক্ষিতে বলল, সময় হোক, বুঝতে পারবি সবটা। সেটা কবে? জানি না, তবে এইটুকু বলতে পারি, ওই রূপে আর কখনো ধরা দিব না। এইটুকু বলে জায়ান আর কিছু বলল না। বাইকের স্পিড খানিকটা বাড়ি রাস্তার দিকে মনোযোগ দিল। মোহনাও জায়ানের কথার প্রেক্ষিতে মৌন রইল। দেখতে দেখতে আর মিনিট 5 মধ্যেই তারা কমিউনিটি সেন্টারে এসে পৌঁছালো। জায়ান বাইক থামানোর পর মোহনা আস্তে ধীরে নেমে পাশে দাঁড়ালো। জায়ান বলল, একটু ওয়েট কর, বাইকটা পার্ক করে আসি। খবরদার একা যাবি না। মোহনা মাথা তুলালো, অর্থাৎ সে ভিতরে একা যাবে না, জায়ানের জন্য অপেক্ষা করবে। জায়ান পার্ক করতে চলে গেল। মিনিট 2 মধ্যেই মোহনা জায়ানকে আসতে দেখল। জায়ান সানগ্লাস চোখে পড়ে হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। তার হাঁটার মাঝেও যেন আলাদা এক আকর্ষণ আছে। মোহনা তাকিয়ে রইল এক ধ্যানে। ফলশ্রুতিতে জায়ান কখন তার পাশ দিয়ে হেঁটে এগিয়ে গেল সে বুঝতেই পারল না। ধ্যান ভাঙল জায়ানের কথাই। আয় আমার সাথে। মোহনা চোখ বন্ধ করলো, বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস ফেল। ইস, কি লজ্জার ব্যাপার! সে কিভাবে তাকিয়েছিল জায়ান ভাইয়ের দিকে, যে কখন তার পাশ দিয়ে চলে গেল সে বুঝতেই পারল না। আজকাল কি হচ্ছে তার সাথে
তাও জায়ান ভাইকে ঘিরে। তার অনুপস্থিতি তাকে ব্যথিত করে তুলেছে, আর তার উপস্থিতিতে লজ্জার এসেই ভর করেছে। কোনো কিছুই স্বাভাবিক ঠেকছে না। জায়ান ইতিমধ্যে কিছুটা দূরে এগিয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ পাশে খেয়াল করলো মোহনা নেই। সে পিছন ফিরে তাকালো। মোহনা আগের স্থানে দাঁড়িয়ে থাকতে দেখলো, দৃষ্টি তার নিচের দিকে। জায়ান এখন ওখান থেকে চেঁচিয়ে ডাকলো তাকে। কিরে, কি ভাবছিস তুই? ও কই, কিছু না তো। আবার তোতলাচ্ছিস? হ্যাঁ মানে না। হ্যাঁ না শেষ হলে আয়, ভেতরে যাবি না নাকি? আসছি তো। মোহনা নিজেকে বকতে বকতে এগিয়ে গেল, তারপর জায়ানের কাছে গিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো। ভিতরে যেতেই জায়ান তার বন্ধু মহলকে দেখতে পেল। ওদের ইশারায় অপেক্ষা করতে বলে মোহনাকে বলল, সোজা নেহাদের কাছে চলে যা, খবরদার এদিক ওদিক যাবি না। মোহনা মাথা উঁচু নিচু করে সম্মতি জানালো। তারপর স্টেজের দিকে চলে গেল। সেখানে গিয়ে সবার সাথে কথা বলল। তারপর কমিউনিটি সেন্টারের মূল এন্ট্রান্সের দিকে তাকালো। দেখলো জায়ান এখনো এদিকে চেয়ে আছে। সে ফিয়ার পাশে বসতেই ডান দিকে বসার জন্য সে ব্যবস্থা করা হয়েছে সেদিকে এগিয়ে গেল জায়ান। মোহনা জায়ানের প্রস্থানের দিক হতে চোখ সরি আবারও আরটাই মনোযোগ দিল। জায়ানের বন্ধু মহল আজকের হলুদ সন্ধ্যার গেস্ট, যদিও তাদের মাঝে তাসফিক আর নীতি অনুপস্থিত। তাসফিক দলীয় কাজে শহরের বাইরে আছে, আর নীতি খানিকটা অসুস্থ, তাই আসতে চেয়েও শেষ মুহূর্তে আসতে পারল না। রুদ্র মেহুল তাদের ছেলে রাহুলকে নিয়ে এসেছে, আর রোশনি এসেছে হাজব্যান্ড আনাপ সহ মেয়ে আরশিকে নিয়ে। জায়ান একে একে সবার সাথেই কুশল বিনিময় করল, বিশেষত রোশনির হাজব্যান্ড আহনাফের সাথে। এই প্রথম সাক্ষাৎ তাদের। জায়ান আর রুদ্র আহনাফকে নিয়ে আলাদা বসলো। তাদের নাকি মেলে আড্ডা ভালো লাগছে না, যদিও উক্তিটি রৌদ্রের। তার এহেন উক্তিতে মেহুলের চাউনি এমন ছিল যে আজ পাশে গেলে এসপি সাহেবের কপালে শনি আছে। রুদ্র ঠকিল সবার সামনে যে সে বউকে ভয় পায় তা প্রকাশ করতে ইচ্ছুক নয়, তাই আপাতত বীরপুর সাজার ভান করে ওদের নিয়ে অন্যদিকে এগোলো। আর ওখানে রোশনি আর মেহুল আলাপচারিতা শুরু করলো, যদিও বেশিরভাগ কথা শ্বশুরবাড়ির হাজবেন্ড আর ছেলে মেয়ে নিয়ে। অন্যদিকে রাহুল আর আরশি একসাথে খেলছে। ঘন্টা খানেকের মধ্যে নেহাকে বাড়ির সকলের ও অতিথিদের হলুদ ছোঁয়ানো শেষ হলো। তাকে স্টেজ থেকে নামিয়ে স্টেজের সামনের সোফায় বসানো হলো। এখন হালকার উপর ঝাপসা পারফরমেন্স করবে সবাই। সবাই বলতে শুধু নেহার কাজিনরাই, আর তেমন তো কেউ নেই। প্রথম পারফরমেন্স ছিল নেহার মামাতো ভাই ঈশান আর তার ওয়াইফ রাইসার। দুজনেই হিন্দি গানে কাপল ডান্স করেছে, যদিও শেষের দিকে ঈশানের পায়ের সাথে লেগে ব্যালেন্স করতে না পেরে রাইসা পড়ে যেত। একটু জন্য ঈশান তাকে কোমর জড়িয়ে ধরে নিয়েছে। ঈশানের ভুলের জন্য সে এমন কটমটিয়ে তাকায় যে বাকিদের মধ্যে হাসির রোল পড়ে যায়। আর ঈশান বেচারা চেহারা দেখার মতো হয়েছে, তার কারণে পড়লো সে তো বাঁচিয়েছে, কই সেটার জন্য একটু আহ্লাদ তো করলো না। ঈশান রাইসার পর উঠল ফিয়া আর মোহনা। দুজনে আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়ে গানটাতে ধুমুন্ধার ডুয়েট পারফরমেন্স করলো। শায়র আজ বিকেলে একটু বেরিয়েছিল এলিজাকে নিয়ে। তাদের দাদাবাড়ি সিলেক্ট হলো তাদের বাবার এক চাচাতো বোনের শ্বশুরবাড়ি এখানে। ওই ফুপুর ছেলে আবার শায়রের সমবয়সী। শায়রা দেশে এসেছে জানতে পারে খুব জোরজোরি করছিল একটু ঘুরে আসার জন্য। ওখান থেকে ডিরেক্ট কমিউনিটি সেন্টারে এসেছে তারা। এলিজা আসা মাত্রই নেহার পাশে গিয়ে বসেছে। অল্প সময়ের মধ্যেই মিশুক হয়, সবার সাথেই তার বেশ ভাব জমেছে। আর এইদিকে শায়রের থমকে যাওয়া দৃষ্টি তখন স্টেজে নৃত্যরত এক রমণীর পানে, তার শুকনো পাটকাঠির উপর হালকা বাসন্তী রঙা লেহেঙ্গা পরনে। তার কি যে মিষ্টি লাগছে তাকে, চোখ ফ্রানো দেয়। সকলের বিমোহিত দৃষ্টি তাদের দিকে, কেননা তারা একই তালে একইভাবে নাচছে, একটু এদিক ওদিক হয়নি। সবার দৃষ্টি একরকম হলো, শায়র আর জায়ানের দৃষ্টি ছিল অন্যরকম, একরাশ মুগ্ধতায় ঘেরা। নাচ শেষে সকলের হাততালিতে ধ্যান ভাঙল শায়র আর জায়ানের। দুজনেই যেন ঘুরেছিল। জায়ান যদিও রুদ্রের পাশে বসেছিল, কিন্তু শায়র তখনও এন্ট্রেন্সের ওখানে। সম্বিত ফিরতেই মাথা চুলকে এদিক ওদিক দেখলো। জায়ানকে দেখতে পেতে তাদের দিকে এগোলো। জায়ান তার সব বন্ধুদের সাথে শায়রের পরিচয় করিয়ে দেয়। কম বেশি তারা শায়রকে তার গানের কারণে চেনে। সোশ্যাল মিডিয়ায় যারা কানাডিয়ান আর ইংলিশ গান শোনে
তাদের কাছে শায়র একটা পরিচিত মুখ। তার ফ্যান ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। ফিয়া আর মোহনার পারফরমেন্সের উপর উঠল নয়না। সে একটু বেশি আধুনিকা। পরনে তার লেহেঙ্গা হলো পিঠ আর কোমরের বেশিরভাগ দিকই উন্মুক্ত। সে নাচছেও একটা বলিউড গানে। নাচের প্রত্যেকটি স্টেপে সে যেন নিজেকে আবেদনময়ী প্রকাশ করতে চাইছে। তাই কম বেশি কারোরই তেমন রুচি হয়নি ওই নাচ দেখার, কারণ উপস্থিত সকলেই বেশ রুচিশীল। জ্যান্ত কবে চোখ সরিয়ে নিয়েছে। নয়নার নাচ শেষ হতেই যেন সবার হাত ছেড়ে বাঁচে। তারপর হুট করে মোহনা আবার স্টেজে ওঠে। মোহনার নাম অ্যানাউন্স হতে জ্যান আবারও উৎসুক নয়নে তাকায়। এই পিচ্ছি কি আবারও নাচবে? কি শুরু করেছে? আজ কি একেবারে মেরেই ফেলবে নাকি? এক একবার এক এক রূপে ধরা দিচ্ছে যেন তার কাছে। কখনো খুবই রূপসী হয়ে, কখনো আবার চমৎকার কণ্ঠ নিয়ে, এখন আবার নাচের মুদ্রায় বান মেরে মেরে ফালি ফালি করে দিচ্ছে জায়ানের হৃদয়। কি করবে জায়ান? আর কত দূরে থাকবে? কিভাবে নিজেকে সামলাবে এমন বিধ্বংসী রূপে তার পয়নি ধরা দিলে? মোহনা নাচলো গাতরে হলুদ লাগাইয়া কন্যারে। গানটাতে যেমন সুন্দর তার এক্সপ্রেশন, তেমন শালীন তার নৃত্যশৈলী। আবারও যেন মুগ্ধ হলো সবাই। মেয়েটা সত্যি অসাধারণ নাচে। যেন আবারও এবার বিমোহিত হলো, ডুবে গেল তার প্রণয়নীর নৃত্যের তালে। আগেরটা থেকেও এটা যেন বেশি মন কাড়া, বেশি আকর্ষণীয়। নাচ শেষ হলো, এবার জানের ঘোর কাটল না। তার ঘোর ভাঙল শায়রের বাহুতে আলতো চাপড় দিয়ে। জান তার দিকে তাকাতেই দুই ভুর উঁচু করে ইশারা করে দাঁত সব বের করে হাসলো। কিন্তু জান বিপরীতে হাসলো না, মুখটা গম্ভীর করে তাকালো। তবে কি সে আরো কিছুক্ষণ ডুবে থাকতে চেয়েছিল? খুব চেনা পুরুষালী কণ্ঠে উচ্চারিত কবুল শব্দটি শুনে নেহার হৃদয় যেন থমকে গেল। ঘোমটার আড়ালে তড়িৎ বেগে চোখ তুলে তার পাশে বসা পুরুষটির দিকে তাকালো। যদিও ঘোমটার আড়ালে সম্পূর্ণ চেহারা নেহার দৃষ্টিগোচর হয়নি, তবুও যতটুকু অবৈ দেখা যাচ্ছে তাতে তাকে চিনতে তার ভুল হয়নি। এটা কি আদৌ সত্য নাকি স্বপ্ন? তার তো বিশ্বাসই হচ্ছে না। তার মনে হচ্ছে এটা স্বপ্ন। এখনই তো সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু না, এটা বাস্তব। পরপর তিনবার উচ্চারিত শব্দটি যে কণ্ঠ হতে আগত, তার মালিককে চিনতে তার ভুল হয়নি। বরের পরপরই যখন নেহাকে কবুল বলতে বলা হয়, তখন তার কণ্ঠ হতে স্বরই যেন বের হয় না। বহুল কাঙ্ক্ষিত কাউকে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যেন নেহার কণ্ঠ লোপ পেয়েছে। কথা বলার সামর্থ্য যেন সে হারিয়েছে। এদিকে বড়রা সবাই বারবার তাকে কবুল বলতে বলছে, কিন্তু আশ্চর্য সে বলতে পারছে না। কানে বাজছে দাদুর কণ্ঠ। কি রে নেহামণি, কথা বলছিস না কেন? কবুল বলে দে। এক একে সবাই আশ্বস্ত করলো তাকে। সকলেই অনুরোধ করলো কবুল বলতে, কিন্তু সে থম মেরে বসে রইল। এই মাঝে অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল নেহা। আবি তার হাত আঁকড়ে ধরেছে সবার অগোচরে। হাতের উপর হালকা চাপ প্রয়োগ করলো। তবে সেও কি আশ্বস্ত করলো তাকে? নেহা কিছু সময় তাকিয়ে রইল হাতের দিকে। পরপর শুষ্ক ঢুক গেলে খুবই ক্ষীণ অথচ স্পষ্ট কণ্ঠে আওড়ালো কবুল শব্দটি। একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার বলে দম নিল। আশপাশ থেকে ভেসে আসলো সকলের কণ্ঠে আলহামদুলিল্লাহ শব্দটি। কাজী সাহেব দোয়া পড়ে বলেন, আজ থেকে আপনারা ইসলামিক মতে স্বামী স্ত্রী। তারপর রেজিস্টার পেপার এগিয়ে দিল। ইসলামিক বিয়ের সাথে সাথেই যাতে আইনিভাবে বিয়েটা সম্পূর্ণ হয়, এবারও আবিরই প্রথম সাইন করলো। তারপর পেপারটা নেহার দিকে এগিয়ে দিল, কিন্তু এক মুহূর্তের জন্য তার হাত ধরে রাখা হাতটা ছাড়ল না। আবারও নেহার হাতের উপর আলতো করে হালকা চাপ পড়ল আবির, যার অর্থ তুমি সাইনটা করো, আমি আছি তো। নেহা হয়তো বুঝলো আবিরের কথা, তাই কাঁপা কাঁপা হাতে সাইনটা করে দিল। হয়ে গেল আবিরের। নিজেকে আইনিভাবে লিখেও দিল আবিরের নামে। বিয়ে সম্পূর্ণ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই বউ নিয়ে যাওয়ার জন্য সব আয়োজন শেষ করে ফেল আদনান শেখেরা। সাথে আরও অনু তো আছে। বলতে গেলে আজ অনুই হয়তো সবচেয়ে বেশি খুশি ছিল এই বিয়েতে, কারণ আজ তার ভাইয়ের সাথে মামাতো বোন কম বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল। তারই তো সব। আজ এক মুহূর্তের জন্য সে ফায়েজকে দেখে কষ্ট পায়নি, বিষণ্ণতার চাদরে নিজেকে মুড়িয়ে নেয়নি। সে ছিল প্রাণবন্ত আর প্রাণোচ্ছল। নেহার বিদায় বেলা মুহূর্ত চলে এলো। বাড়ির সকলে কান্নাকাটিতে পরিবেশ মুখর হলো। নেহা খানবাড়ির প্রথম এবং বড় মেয়ে।
তাই তার প্রতি সবার ভালোবাসাটা যেন একটু বেশি। কর্তাদের চোখেও আজ জল চিকচিক করছে। আজ নেহা ভেবেছিল সে কান্না করবে না, বাড়ির সকলের প্রতি তার নীরব চাপা অভিমান জমেছিল, তাই ভেবেছিল সবাইকে ইগনোর করে আগে আগে গাড়িতে গিয়ে বসে পড়বে। কিন্তু আবির ভাইকে দেখার পর থেকে তার আর সেই অভিমান আসছে না, চাইলেও সে রাগ করতে পারছে না। অন্যদিকে মীরা, রূপা ও নাফিসা তো সে কবেই কান্নাই ভেঙে পড়েছে। নেহ আর নিজেকে ধরে রাখতে পারল না, মা চাচির সাথে উচ্চ শব্দে কেঁদে উঠল। এদিকে আবির তো ভ্যাবেচাকা খেয়ে গেল নেহার হুট করে এভাবে কেঁদে ওঠা দেখে। সে এসেছে পর্যন্ত দেখেছে নেহা নাক অব্দি ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসেছিল, একটু টু শব্দ সে শোনেনি নেহার মুখে। এখানে আনার পরও সে আড়ষ্ট, অথচ সবার চেয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল। আর এখন কি হলো যে হুট করে চেঁচিয়ে কান্না শুরু করলো? আর এদিকে নেহার কান্না দেখে সবার কান্না বন্ধ হয়ে গেল। কি হলো মেয়েটার হুট করে? ইরফান খান এগিয়ে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। ইলহামও ইরফাজ খানও পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত বোলালো। কান্নার বেগ একটু কমতেই বাড়ির কিনেরাও একে একে জড়িয়ে ধরল। নেহা মাকে জড়িয়ে ধরে আরও কিছুক্ষণ কাঁদল। একটু ক্লান্ত হতেই ফাজ আর ফারিস এসে তাকে আগলে নিল। ফিয়াও আসলো, কিন্তু আসলো না মোহনা। সে দৌড়ে দাঁড়িয়ে নীরব অশ্রু বিসর্জন দিতে লাগলো। বোনেদের মধ্যে নেই সবচেয়ে কাছের তার, আর ভাইদের মধ্যে ফারিস। আর সেই তার কাছের আপাই আজ তার পর হয়ে গেল, পরের বাড়ির বউ। এবাড়ির অতিথি হয়ে আসবে এখন থেকে। আগের মতো আপায়ের সাথে মনের সব কথা বলতে পারবে না সে, তাই সে এখন থেকে আর এগুলো না। কিন্তু তার যেতে হলো না। নেই এসে তাকে জাপটে ধরল। দুবনই হামা করে কেঁদে উঠল। বেশ কিছুক্ষণ একে অপরকে ধরে কাঁদল এরা। আবার আদনান সাহেব তাড়া দিলেন, নয়তো বউ নিয়ে গিয়ে সব নিয়ম কানুন শেষ করতে করতে রাত হয়ে যাবে। সবাই মেনে নিল। নেহা জায়ানকে খুঁজল, কিন্তু কোথাও দেখতে পেল না। কাউকে জিজ্ঞেস করার আগেই আবারও তাড়া দিল অনুরা, তাই আর খোঁজা হলো না। নেহা কান্নাকাটি করে বেশ নেতিয়ে পড়েছে। ইরফান খান এগিয়ে এসে নেহার হাতটা আবিরের হাতের উপর তুলে দিল। চোখের জল শব্দপণে মুছে পড়ল। বাবা, আমার কলিজার টুকরোটাকে তোমার কাছে দিলাম। সারা জীবন বুকে করে রেখেছি, তোমার কাছেও তাই আশা রাখি। আবির ইরফান খানকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না বাবা, আপনার কলিজাকে আপনার বুক থেকে নিয়ে আমার বুকেই রাখবো। ইরফান খানের হৃদয় থেকে যেন বড় পাথর নেমে গেল। টুক করে এক ফালি জল গড়িয়ে পড়ল চোখ থেকে। আবিরের কাজ চাপে সরে এলেন গাড়ির কাছ থেকে। আবির এক হাতে গাড়ির দরজা খুলল, অন্য হাতে তখনও নেহার হাতটা ধরা। দরজা খুলে তাকে বসিয়ে দিয়ে অপর পাশে নিজেও উঠে বসল। জানালা দিয়ে সবাইকে হাত নেড়ে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট দিল শেখ মঞ্জিলের উদ্দেশ্যে। নেহা তাকিয়েই রইল বাইরের পানে। এক দৃষ্টিতে যতক্ষণ না দেখা যায় সবাই দৃষ্টিগোচর হতে গাড়ির সিটে পিঠ এলিয়ে দিল। ঘুম পড়িরা এসে ভর করলো তার দু চোখে। আবির ঘাড় ঘুরিয়ে দেখল তার বধূকে। খুব করে চাইল বুকে নিতে, নিলেও টেনে, কিন্তু মেয়েটির অগোচরে। যখন সে গভীর নিদ্রায় আচ্ছন্ন, ঠিক তখন আবির ঝুঁকে তাকিয়ে রইল নেহার পানে। তার সদ্য বিয়ে করা বউ, তার অর্ধাঙ্গিনীকে দেখল। মেয়েটির গালে চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে, চোখের কাজল কান্নার দাপটে লেপটে গেছে। তবুও কি স্নিগ্ধ তার বদন, কি মায়াময় মুখশ্রী, কি আশ্চর্য! এত মায়া সে আগে খুঁজে পায়নি কেন? তবে এটাই কি বিয়ের বাঁধন? তাদের মাঝে তৈরি হওয়া সম্পর্কের টান হবে হয়তো। প্রায় বছর 15 আগে বিয়ে হলো তার মস্তিষ্কে, আবছা হলো তার পিছিয়ে বইয়ের স্মৃতি ছিল। তাছাড়াও তার দাদু ক্ষণে ক্ষণে তাকে মনে করাতো। তার দাদু ইন্তেকাল করেছেন আরও 8 বছর আগে, যখন তার বয়স প্রায় 20, আর এখন সে প্রায় 28 ছুঁই ছুঁই। তাই নেহাকে সে কখনো বোনের নজরে দেখেনি। তবে বোনের নজরে না দেখলেও যে অন্য নজরে দেখেছে, বিষয়টা ঠিক তেমন নয়। সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল, হালালভাবে পেতে চেয়েছিল, যা আজ পেয়েছে। তবে এতদিন সে বেশ সংযত ছিল, নিজেকে তাই রেখেছে সে। নেহা ব্যতীত পরনারী থেকেও নিয়ন্ত্রণে রেখেছে নিজেকে, কোনো হারাম সম্পর্কে জড়ায়নি। সব জমিয়েছে নেহার জন্য, আজ সব পূর্ণতা পেল। আজ তার হৃদয়ে অদ্ভুত প্রশান্তি হচ্ছে। বুকে থাকা মেয়েটাও তার অন্যতম প্রশান্তি, তার বউ, তার নীলাদ্রিতা। ঘণ্টাখানেকের মধ্যেই আবিরদের গাড়িতে এসে পৌঁছালো শেখ মঞ্জিল।
এর সামনে। মুহূর্তেই হৈ হৈরব পড়ে গেল। বউ এসেছে, বউ এসেছে।